কখনো যেন এই শক্তি অর্থাৎ জামাত যেন মিষ্টি বা মূলধারায় আসতে না পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। আমরা তাদেরকে মিষ্টি হতে দিইনি। দর্শক, একটু থামুন এবং কথাগুলো গভীরভাবে চিন্তা করুন। এই কথাগুলো কোনো রাজনৈতিক দলের নেতা নয়। এই কথাগুলো বলছেন সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের একজন শীর্ষ উপদেষ্টা ছিল দ্য রেজওয়ানা হাসান। হ্যাঁ, আপনি একেবারেই ঠিক শুনেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং একমাত্র দায়িত্ব ছিল দেশে সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। সেই সরকারের একজন উপদেষ্টা আজ নিজ মুখে স্বীকার করেছেন যে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য, তাদের মূলধারার রাজনীতি থেকে দূরে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। দর্শক, আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় এবং কণা অধ্যায় এবং গভীর ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে। কিভাবে একটি নিরপেক্ষ সরকারের খোলসে থেকে চরম পক্ষপাতিত্ব করে পুরো নির্বাচন ব্যবস্থাকে সুকৌশলে বুলেট বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কিভাবে একটি দলের অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করে তাদেরকে নারী বিদ্বেষী সাজানো নাটক করা হয়েছে। চলুন বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। আলোচনার শুরুতেই আমাদের একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টার গভর্নমেন্টের কাজটা আসলে কি। একটি দেশে যখন কোনো রাজনৈতিক সরকার থাকে না, তখন নির্বাচন আয়োজক জন্যে যে অস্থায়ী সরকার গঠিত হয় সেটাই হলো অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নিরপেক্ষতা। তারা হবেন অনেকটা খেলার মাঠে রেফারির মতো। রেফারি কখনো কোনো নির্দিষ্ট দলের হয়ে খেলে না বা কোনো খেলোয়াড়কে ইচ্ছে করে মাঠ থেকে বের করে দিতে পারে না। কিন্তু সুবেদার রেজওয়ানা হাসানের এই ফাঁস হওয়া বক্তব্য আমাদের কি প্রমাণ দিচ্ছে? এটা প্রমাণ করছে যে এই রেফারিরা নিরপেক্ষ ছিলেন না। তারা মাঠে নেমেছিলেন একটি নির্দিষ্ট এজেন্ডা বা উদ্দেশ্য নিয়েই। তারা উদ্দেশ্য ছিল বাংলাদেশের জামায়াতে ইসলামীকে দেশের মূলধারার রাজনীতি বা মিষ্টি পলিটিক্স থেকে যে কোনো মূল্যে দূরে রাখা। একজন নিরপেক্ষ উপদেষ্টা যখন অত্যন্ত গর্বের সাথে বলেন, আমরা সেই কাজটি করতে পেরেছি, তখন এটি আর কেবল একটি বক্তব্য থাকে না, এটি হয়ে দাঁড়ায় রাষ্ট্রের সাথে এবং দেশের কোটি কোটি সাধারণ ভোটারের সাথে চরম এবং ক্ষমার অযোগ্য বিমানী। এই পর্যায়ে এসে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক টান বুঝতে হবে, যাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। অনেকে মনে করেন কেবল ভোটের দিন ব্যালট বাক্স ছিনতাই হয়নি, হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আধুনিক রাজনীতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অনেক বেশি সূক্ষ্ম এবং ভয়ঙ্কর। ভোটের অনেক আগে থেকেই রাষ্ট্রযন্ত্র, প্রশাসন এবং মিডিয়াকে ব্যবহার করে কোনো একটি নির্দিষ্ট দলকে জনগণের সামনে ভিলেন বা খলনায়ক হিসাবে দাঁড় করানো, তাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো এবং তাদের জনসমর্থন কমানোর জন্য সুপরিকল্পিত যে নীল নকশা বাস্তবায়ন করা হয় তাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। সৈয়দা রেজওয়ানা হাসানের নেতৃত্বাধীন উপদেষ্টা ঠিক এই কাজটি অত্যন্ত নিখুঁতভাবে করেছেন। তারা জানতেন জামাতে ইসলামী যদি সমান সুযোগ পায় তবে তারা ভোটের মাঠে এক বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে। আর সেই ভয় থেকেই তারা নিরপেক্ষতার মুখোশ পরে এই নীরব কারচুপির আশ্রয় নিয়েছেন। জামাতকে মূলধারা থেকে ছিটকে ফেলার জন্য তারা ঠিক কি ষড়যন্ত্র করেছিলেন। এর সবচেয়ে বড় এবং নোন প্রমাণ হল জামাতে ইসলামীর অফিসিয়াল অর্থাৎ অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা। দর্শক, একটি রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া কেমন হলো জনগণের সাথে তাদের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জামায়াতের এই অফিসিয়াল অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এই হ্যাকিংয়ের পেছনে কোনো সাধারণ অ্যাকার ছিল না, এটা করেছিল খোদ সরকারের ভেতরেরই একজন ভক্ত কর্মচারী। হ্যাক করার পর সেই অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারীদের বিরুদ্ধে চরম অবমাননাকর এবং উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়। রাজনীতির ভাষায় একে বলা হয় ক্যারেক্টার অ্যাসোসিয়েশন বা চরিত্র হনন, অর্থাৎ কোনো ব্যক্তি বা দলকে এমনভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয় যাতে মানুষ তাদের ঘৃণা করতে শুরু করে। এই সাইবার ষড়যন্ত্র ছিল একেবারে প্ল্যান্ড বা আগে থেকে সাজানো একটি নাটক। তাদের উদ্দেশ্যই ছিল আন্তর্জাতিক এবং বিশ্ব মিডিয়াকেই দেশের সুশীল সমাজকে এটা বোঝানো যে জামাত একটি চরমপন্থী এবং নারী বিদ্বেষী দল। এই মিথ্যে ছেলেটি বা গল্পটি তারা অত্যন্ত সুকৌশলে দেশের মানুষের মগজে ঢুকিয়ে দেওয়ার একটা বড় চক্রান্ত করেছিল। দর্শক, এবার আসুন একটু বাস্তবতার নিরিখে বিষয়টি বিশ্লেষণ করা যাক। জামাতে ইসলামী কি আসলে নারী বিদ্বেষী? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে দেখা যায়
জামায়াতে ইসলামী অত্যন্ত সুসংগঠিত এবং বিশাল মহিলা শাখা, বা অন্য রয়েছে দেশের লাখ লাখ নারী এই দলের সাথে সরাসরি যুক্ত। তারা দেশের সংবিধান মেনে রাজনীতি করে এবং নারীদের অধিকার নিয়ে সবসময় কথা বলে। যে দলের ভিতরে এত বড় একটি নারী সংগঠন কাজ করছে, তারা হঠাৎ করেই কেন তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে নারীদের বিয়ে বিষাদ করবে? এটি সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষের কাছে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। মূলত জামাতকে দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারী ভোটারদের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্যই সরকারের এই কর্মসূচি। এটি ছিল জামাতকে মেইনস্ট্রিম হতে না দেওয়ার সেই বৃহত্তর ষড়যন্ত্র দিয়ে একটি অত্যন্ত নোংরা অংশ। দর্শক, উপদেষ্টার মতো জামাতকে নারীবিদ্বেষী সাজিয়ে তাদের ক্ষমতা থেকে দূরে রাখলেন, কিন্তু তাদের সাজানো নির্বাচনের পর যে বিএনপি সরকার আজ ক্ষমতায় বসেছে, তাদের আমলে নারীদের বর্তমান অবস্থা ঠিক কেমন? অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সাথে বলতে হচ্ছে যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের নারীদের প্রতি নিষ্ঠুরতা, অবমাননা এবং নারী নির্যাতনের মাত্রা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেশের কোথাও না কোথাও নিম্ন নারীদের ওপর চরম পাশবিকতার খবর চোখ পড়বে। রাস্তাঘাট, কর্মস্থল, এমনকি নিজের ঘরের ভিতরেও আস্থা যা নিরাপদ নয়। শুধু রাজাই নন, দেশের নিষ্পাপ শিশুদের জীবন আজ কোনো নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে অপরাধীরা আজ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে প্রশ্ন হল, সৈয়দা রিজওয়ানা হাসান রানা নারীদের অধিকারের ধোঁয়া তুলে জামাতকে নারীবিদ্বেষী সাজিয়ে একটি বিশাল রাজনৈতিক চক্রান্ত বাস্তবায়ন করলেন, তারা আজ কোথায়? বর্তমান সরকারের আমলে যখন পুঁজির নারীদের সম্মান ধূলিসাৎ হচ্ছে, শিশুদের জীবন ধরে যাচ্ছে, তখন এই সুশীল উপদেষ্টা কেন একেবারেই চুপ? এর একটাই উত্তর, তাদের আসল উদ্দেশ্য কখনোই নারীদের রক্ষা করা ছিল না। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকেই, অর্থাৎ জামাতকে, ক্ষমতার বলয় থেকে চিরতরে দূরে রাখা। এটিকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় পলিটিক্যাল হিপোক্রেসি বা রাজনৈতিক ভণ্ডামি। তারা নিজেদের ব্যক্তিগত এবং আদর্শগত ক্ষোভ মেটাতে গিয়ে পুরো রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দর্শক, আপনারা একটু পেছনের দিকে তাকান। 2024 সালের জুলাই-আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা কেন একটি গণ অভ্যুত্থান করেছিল? তারা কি এজন্য প্রাণ দিয়েছিল যে নিরপেক্ষতার নামে উপদেষ্টারা একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধেই অ্যাকশন নিশ করবে? একেবারেই না। এদেশের মানুষ দিয়েছিল একটি বৈষম্যহীন, সত্যিকারের গণতান্ত্রিক এবং লেভেল প্লেয়িং ফিল্ড। তারা চেয়েছিল দেশের প্রতিটি রাজনৈতিক দল তাদের যোগ্যতা অনুযায়ী জনগণের কাছে যাওয়ার সুযোগ পাবে এবং জনগণ ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে। কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসানের এই বক্তব্য প্রমাণ করে দিয়েছে তারা ছাত্র জনতার এই পবিত্র আকাঙ্ক্ষার সাথে চূড়ান্ত পর্যায়ে বেইমানি করেছে। তারা ফ্যাসিবাদকে হটিয়ে নতুন মোড়কে আরেক ধরনের বুদ্ধিবৃত্তিক ফ্যাসিবাদের জন্ম দিয়েছেন। উপদেষ্টাদের এই গভীর ষড়যন্ত্রের তাহলে হয়তো জামাতকে আপাতত ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে রাখা সম্ভব হয়েছে, কিন্তু এর খেসারত আজ কাকে দিতে হচ্ছে? এর খেসারত দিচ্ছে এদেশের সাধারণ মানুষ, নারী এবং শিশুরা। একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক ব্যবস্থার বদলে যখন ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানো হয়, তখন সেই সরকার কখনো জনগণের কাছে দায়বদ্ধ থাকে না। উত্তেজনা হাসানের একটি মাত্র বাক্য আজ পুরো বাংলাদেশের রাজনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে। আমরা জামায়াতকে মিষ্টি হতে দিই নাই, এবং কার দম্ভ আসলে গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একই মুখ ধরা থাকবে আর কে থাকবে না, তার সিদ্ধান্ত নেওয়ার মালিক হল কেবল দেশের জনগণ। উপদেষ্টা বা সরকারি আমলা এই অধিকার নেই যে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের সেই রায়কে চিন্তাই করবেন। আর জামায়াতের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের নারীবিদ্বেষী সাজানোর যে ষড়যন্ত্র ফাঁস হয়েছে, তা প্রমাণ করে যে সত্য কখনো বেশি দিন ধামাচাপা থাকে না। দর্শক, এই পুরো ঘটনার পর আপনাদের মতামত কি? সুবিধা রেজওয়ানা হাসান সহ এই ষড়যন্ত্রের সাথে জড়িত সকল উপদেষ্টাদের কি রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে বিচারের মুখোমুখি করা উচিত? বর্তমান সরকারের আমলে নারী ও শিশুদের এই চরম নিরাপত্তার পেছনে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে কি সবচেয়ে বেশি দায়? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর খবর রূপান্তর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। কখনো যেন এই জাতীয় শক্তি নেই স্টিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পারি।